ভালো মানুষের সমাজে না ভাত নাই, যারে নরম পায় তারেই সবাই গরম হইয়া ধরে। কথা বলছি সোশ্যাল মিডিয়াতে একজন কাঠমিস্ত্রি থেকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠা সাদামাটা মানুষ রিপন মিয়াকে নিয়ে। তার পরিবারের সাথে তার সাথে যে নির্মম ঘটনা ঘটেছে, সাংবাদিক নামের সাংঘাতিক এবং চাঁদাবাজদের খপ্পরে পড়েছেন রিপন মিয়া। আমরা আজকের ভিডিওতে বেশ কিছু তথ্য দিব এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন বিষয়টিকে সুষ্ঠু তদন্ত করে রিপন মিয়ার পাশে আপনারা দাঁড়ান। আর আমরাও রিপন মিয়ার পাশে আছি। ভিডিওটি যারাই দেখেছেন সবাই সর্বোচ্চ শেয়ার করবেন। দর্শক, 2016 সাল থেকে রিপন মিয়া ভাইরাল, যে এটাই বাস্তব, হা 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 হা, তার এই ঐতিহাসিক হাসির মাধ্যমে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি অনেকেই অনেকভাবে এই ফেসবুক থেকে বা ইউটিউব থেকে পয়সা উপার্জনের জন্য নিজেদের মান সম্মান ইজ্জত, ঘরের আব্রু, জামাইয়ের সাথে এক খাটে শোয়া, কি দিয়া ভাত খাইলাম, টয়লেট কি দিয়া পরিষ্কার করলাম, তারপর দেবর ভাবির পরকিয়া থেকে শুরু করে মানে মানে হেন কোনো নোংরামি নাই যেটা আমরা করি না। কিন্তু এর বিপরীতে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা নিজস্ব যে জীবনযাত্রা, নিজের যেই স্বতন্ত্র বৈশিষ্ট্য সেটাকে সামনে এনে কন্টেন্ট বানান। তাদের মধ্যে একজন হচ্ছে রিপন মিয়া। 2016 সাল থেকে যাত্রা হলেও এই বছর অনেকটা ভাইরাল হয়েছেন রিপন মিয়া। এরপরেই এই সাংবাদিক নামের সাংঘাতিকদের খপ্পরে পড়েছেন তিনি। গতকালকে তার বাড়িতে যা ঘটছে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গতকালকে রিপন মিয়া 12টা 5 মিনিটে ফেসবুকে একটা পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, আমি রিপন মিয়া দীর্ঘ 9 বছর ধরে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে এই স্থানে আসতে পারছি। এই সময় আমার দ্বারা কারো ক্ষতি করার কোনো রেকর্ড নেই। এমনকি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার আমায় ডাকলে আমি সাড়া দিয়েছি। আল্লাহ অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের আমার প্রতি ভালোবাসা বাড়তে থাকে। তখন আমার পেজ হ্যাকের চেষ্টা পর্যন্ত করা হয়। এমনকি টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন। তিনি কিন্তু সেই টিভি সাংবাদিকদের নাম প্রকাশ করেন নাই, এমনকি কোন টিভির সাংবাদিকরা গিয়েছেন তাও বলেন নাই। গরিব মানুষ ভাবতেছে যে না, একটা টেলিভিশন চ্যানেলের মালিক, তাদের সাথে সাংবাদিকদের সাথে বাকবিতণ্ডায় জড়াইলে হয়তো বিপদ হইতে পারে, এই কারণে হয়তো তিনি নামটা বলেন নাই। তো তার বক্তব্য, কারো অনুমতি না নিয়ে তার পরিবারের ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে পরিবারকে উল্টোপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের যারা মহিলা সদস্য আছে তাদের সাথেও তারা খারাপ ব্যবহার করে। তার বক্তব্য, আমি সবসময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই, পড়াশোনা করতে পারেনি। স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নয় এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আদায় করতে চাইনি, টাকা আয় করতে চাইনি। টিভি চ্যানেলের নাম আমি চাইলেই প্রকাশ করতে পারতাম, তবে কাউকে ছোট করার উদ্দেশ্য আমার ছিল না। এই ঘৃণ্য কাজটি যারা করেছেন তাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন। এইভাবে টাকা আয় করে নিজের পরিবার এবং সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে তাহলে আমার বলার কিছু নেই। সবাই ভালো থাকবেন। এখন এই বিষয়টা নিয়ে তার যে এলাকা নেত্রকোনার মডেল থানার যিনি ওসি সাহেব আছেন, ওনার বক্তব্য, কোনো লিখিত অভিযোগ নাই, আসলে তার সেটা নিয়ে ব্যস্ত কি বলা হয় যে ব্যবস্থা নেওয়া হবে। এখন রিপন মিয়াদের না এত সাহস নাই যে একটা টেলিভিশনের বিরুদ্ধে বা একটা গণমাধ্যমের বিরুদ্ধে, সেই সাংবাদিকদের বিরুদ্ধে কোনো রকম বক্তব্য দিবে অথবা মামলা করবে, জিডি করবে। এখানে সমাজের যে বৈষম্য সেটা আমরা বুঝি। তবে আমার বক্তব্য হচ্ছে, এই দেশে শত কোটি কি বলা হয় যে কন্টেন্ট ক্রিয়েট এখন গজাই গেছে। এর মাঝখানে যারা নিজেরা নিজেদের জায়গাটা তৈরি করছেন তাদেরকে কেন এই ধরনের হেনস্থা করা হবে? সাংবাদিকতা একটা মহান পেশা, কিন্তু এই পেশাকে অনেকে চাঁদাবাজি, অনেকে ধরেন ওই যে কি বলা যে ব্ল্যাকমেইলিং, অনেকে এটা নিয়ে বহু ধরনের লাড়াচাড়া খেলাধুলা কিন্তু করেন। যারা এই ধরনের কাজ করেন তাদের বিরুদ্ধে আমাদের মনে হয় যে সাংবাদিক ফোরাম থেকে ইনভেস্টিগেশন করে এটার ব্যাপারে একটা কঠিন শাস্তি আপনাদের নিশ্চিত করা উচিত। রিপন মিয়া, আমরা আপনার পাশে আছি। ভালো থাকুন।